দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছে আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে কিছু সংবাদের শিরোনাম জানিয়ে রাখতে চাই। আজকের সংবাদগুলোর মধ্যে রয়েছে বিশেষ করে গাজায় ইসরায়েলি বর্বরতা এবং সেই বর্বরতার প্রতিবাদে উত্তাল ছিল গোটা বাংলাদেশ। গণহত্যার কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আরেকটি নিউজ, খোদ যুক্তরাষ্ট্রেও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ হয়েছে। ফিলিস্তিনে গণহত্যার নিন্দায় বিশ্বজুড়েও আজকে ক্ষোভ ছিল। পাশাপাশি মার্কিন শুল্ক পুনর্বিবেচনায় ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, ৩ মাসের মধ্যে ৩৭% পাল্টা শুল্ক স্থগিতের আহ্বান জানিয়েছেন তিনি। এবং বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় সম্মেলন শুরু হয়েছে, অর্থাৎ বিনিয়োগ সম্মেলন, এবং উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল জানিয়েছেন গভর্নর। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু খবর রয়েছে আজকের বিভিন্ন গণমাধ্যমে। বিশেষ করে ইসরায়েলের যে ফিলিস্তিনের গাজায় যে হামলা, সেই হামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের মৃত্যুর দৃশ্য, জানাজার দৃশ্য এবং একটা সাজানো শহর যেভাবে তছনছ করে দিয়েছে, বধ্যভূমিতে পরিণত হয়েছে, পুরো শহরই এখন যেন কবরস্থান। সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি 3 জন অতিথিকে। রয়েছে আমার ডান পাশে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী, বাংলা ফাউন্ডেশন। বামে রয়েছেন মাহমুদ শান্ত, তিনি যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং রয়েছেন হাসান জাফির তুহিন, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের 3 জনকেই আমন্ত্রণ জানাচ্ছে আজকের অনুষ্ঠানে। নিশ্চয়ই শুনছিলেন আজকের যে শিরোনামগুলো, সেই শিরোনামগুলো খুবই বেদনাদায়ক এবং আমরা দেখেছি ইসরায়েলের যে হামলা, সে হামলায় তছনছ হয়ে গেছে একটি সাজানো রাষ্ট্র গাজা। কিন্তু আমি একটু আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিবাদ হয়েছে, বাংলাদেশেও হয়েছে। আমি একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইসরায়েলের প্রতিষ্ঠান দাবি করে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্ট ও জুতা বিক্রয় প্রতিষ্ঠান বাটায় ভাঙচুর করেছে স্থানীয়রা। জড়িতদের গ্রেফতার করার মধ্যে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন আইজিপি। আমি একটু জনাব রাজ্জাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই গাজায় যে ঘটনা ঘটেছে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এটাকে যদি একটা সুযোগ, অর্থাৎ মানে এইটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সিলেটে, এইটাকে কিভাবে দেখছেন? আসলে মানে এটা তো কাম্য হতে পারে না। ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সহালোচক এবং এনটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ইউনূস সাহেব যখন চায়না যাওয়ার মানে প্ল্যান করছিল, তখন কিন্তু আমাদের দেশে একটা টার্মোইল সিচুয়েশন চলছে নানান বিষয় নিয়ে, এবং তারা কোন উদ্দেশ্যে করছে সেটা আমি কিন্তু চলমান ছিল। এবং সেই ঘটনার পরিবর্তে বিষয়টা এমন হইল যে ইউনূস সাহেবের ওই জার্নিটা পোস্টপন্ড হতে পারে, মানে এরকম একটা জায়গায়, কিন্তু আলটিমেটলি হয়নি। আপনি যদি এখন আপনি চিন্তা করেন যে আজকের যে ঘটনাটা, একদিকে চলতেছে বিনিয়োগ সম্মেলন আসছে, আর আমাদের দুইটা দাবি। একটা দাবি হলো গাজায় হামলার প্রতিবাদ, বাংলাদেশ সরকার জানিয়েছে। হ্যাঁ। আর একটা হইল ইহুদিদের পণ্য বর্জন। আপনি তো একটার সাথে একটা রিলেট করতেছে জানি কিভাবে। এটা এখন মনে হয় যে আজকে যে বিনিয়োগ সম্মেলনটা চলমান, ঠিক তখন আপনি যদি দেখেন যে সিলেট বলেন, চিটাং বলেন, যেখানেই বলেন না কেন, আপনি বাটার দোকানে হামলা কিংবা ওই আপনার কী বলে কেএফসিতে হামলা, এটা যদি হয় তাহলে এই যে বিনিয়োগ করতে যারা আসছে তারা বিষয়টাকে কিভাবে নিবে? এটা তো ইনডিসেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই করেন না কেন, আপনি যদি রাষ্ট্রের ফিউচার চিন্তা করেন, আপনার সাথে এটা রিলেভেন্সিটা কি? মানে বিনিয়োগকারীরা তো দেখছে যে ইনসিকিউর তাদের আপনি এটা দেখাবেন কেন ভাই? উনি কোন দল করে, ইনি কোন দল করে, আপনি কোন দল করেন, আমি কি করি, অল দিজ আর ইমেটেরিয়াল। আপনি ন্যাশনাল ইস্যুতে আপনি তো একটা জায়গায় থাকবেন। আপনার এখানে বিনিয়োগের ব্যাপার একটা হবে কি হবে না বড় কথা না। ইউনূস সাহেব ভাত মাছ দেয় নাই আমাকে, কিন্তু আমরা রিয়েলিটিটা মানতে হবে। ইউনূস সাহেব একজন ব্যক্তি যার একটা টেলিফোনে কাতার থেকে লোক ছেড়ে দেয়। ইউনূস সাহেব একজন ব্যক্তি যিনি ভারত থেকে
ইউরোপিয়ান কমিউনিটির অ্যাম্বাসেডারদের যারা দায়িত্বে তাদেরকে নিয়ে এসে এখানে বসে বলে যে ভাই আমাদের ভিসা অফিস এইখানে করো, এটা তো ভাই মূল্যায়ন করতে হবে। ইউনূস সাহেব কী বলছেন এই ফিলিস্তিন ইস্যুতে? সিম্পল। এবং আমার কাছে মনে হয় অনেকে অনেক কথা বলছে, পাকিস্তান বলেন, ভারত বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, ইরান বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকেরই অপিনিয়নটি পাশে আছি, তোমার পাশে থাকবো, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, সারা পৃথিবীতে যে পরিমাণ পরমাণু হেড আছে, এটা দিয়ে পৃথিবীর আমি দেখলাম কয়বার, হয় 30 বার নয় 13 বার ধ্বংস করা যায়। তার মানে কি, যে পরিমাণ পরমাণবিক অস্ত্র আছে পারমাণবিক, সেটা দিয়ে যদি তার 13 ভাগের 1 ভাগ দিয়ে পৃথিবী শেষ করে দেওয়া যায়, বাকি 12 ভাগ কিন্তু অহেতুক পড়ে থাকবে। এই হলো মানুষের সেন্স, এটা ডেভেলপ করছে। ইউনূস সাহেব সবচেয়ে ভালো কথা বলছে আমি দেখলাম। উনি কি বলছেন, দুইটা রাষ্ট্র বানানো এটা সমাধান, দুইটা রাষ্ট্র বানানোর সমাধান। আপনি কিভাবে বানাবেন, কোথায় বানাবেন, সেটা আলোচনার বিষয়। এবং এটার জন্য উনি বলছেন এটা মানে কাণ্ডারির ভূমিকা পালন করতে পারে আমেরিকা। সুতরাং আমার কাছে মনে হয়, আপনি তো ইসরায়েল অ্যাটম মারতেছে বা মারবে, আপনি তো পাকিস্তান তার অ্যাটম মারবে না, দক্ষিণ কোরিয়া তাকে অ্যাটম মারবে না, কিংবা দক্ষিণ কোরিয়া আমেরিকারে মারবে না, তাহলে তো সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই আজকে আমাদের দেশে যারা, তাদের ভিতরে একটা বিদ্রোহী মনোভাবের কিছু একটা করে ফেলতেছে। আপনি কেএফসিতে হামলা করছেন, আপনি কি জানেন যে কেএফসির সাথে কত ফ্যামিলি ইনভলভ? আপনারা যদি এত পারেন, আপনারা তো গভর্নমেন্টের সাথে বসতে পারেন যে ভাই আপনি সমবেদনা জানাই যে কি আমরা এগুলো বর্জন করব। আমার কাছে খুব সিলি ইস্যু মনে হয়, মানে খুব হালকা এবং সস্তা, কিন্তু এবং অ্যাকশনটা দেখে মনে হয় আপনি লুট করতে গেছেন। তাহলে আপনি ভিডিও তো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আপনি এখন ইয়ে করতেছেন, গ্রেপ্তারের নির্দেশ দিতেছেন, এটা তো পরিষ্কার বোঝা যায় যে আপনি, আমরা যুদ্ধের সময় দেখছি, স্বাধীনতা যুদ্ধে আমরা ছোট থাকলেও দেখছি যে কিভাবে ইন্ডাস্ট্রি লুট হয়, এটা লুট হয়। এখন একটা শ্রেণী যদি এইটা খোঁজে যে আমি লুট করব, এইগুলা ভাই কোনোভাবে মানে কি কোনোভাবেই আপনি অ্যালাউ করা যায় না। সুতরাং আমি এইটাকে খুব নিন্দা করতেছি। আপনি কোনোভাবে রাষ্ট্রের কোনো সম্পত্তি আপনি নষ্ট করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আমি যদি একটু জায়গায় যাই, একটু পিছিয়ে যদি যাই, গত 15 বছর আমরা বাংলাদেশে কি দেখছি, সরকার বনাম সরকার প্রশাসন একদিক, বনাম বাংলাদেশের জনগণ। আপনি সরকার প্রশাসন একত্রে ছিল বাংলাদেশের ইসরায়েল, আর আমরা ছিলাম ফিলিস্তিন। এবং তখন এই লোকগুলা কোথায় ছিল? এত তেজ তোমাদের, এত পারো, তখন তোমরা কোথায় ছিলা? তোমাদের ভাইকে, তোমাদের বোনকে, তোমাদের বোন রেপ্ট হয়েছে, তোমার ভাই আয়না ঘরে গেছে, কোথায় ছিলা? তোমার এই তৌহিদি মনোভাব কোথায় ছিল? আমি ব্যক্তিগতভাবে বলি, দিস ইজ নট দ্য ওয়ে অফ সলিউশন। আপনি এই সমস্ত নামে লুট করবেন, ইট উইল নট বি অ্যাকসেপ্টেড ইন এনি ওয়ে। জি, ধন্যবাদ। আপনার কথা খুবই স্পষ্ট। আমরা এ বিষয়ে জনাব হাসান জাফর তুহিন আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে আপনি একটি বড় রাজনৈতিক দলের সাথে রয়েছেন। এইটা আসলে মানে এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখেন যে এরকম লুটপাট? আমরা কিন্তু সম্প্রতি এটাকে আইন শৃঙ্খলার এক ধরনের সরকারের ব্যর্থতা, যেটা তিনি বলতে চাইছেন যে এখন নির্দেশ দেওয়া হচ্ছে, সাথে সাথে কেন বিষয়টা নিয়ে গুরুত্ব দেওয়া হলো না, বা এইভাবে লুটপাট করা গেল, মানে বিষয়টা আমাদেরকে একটু কিছু অনিরাপদ মনে হয় না আপনার কাছে? না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর কি এই বিষয় নিয়ে আমার মতামত হচ্ছে, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান বিং, আমি ফিলিস্তিনি জনগণের প্রতি সবসময় আমাদের সহানুভূতি রয়েছে। নিশ্চয়ই। মুসলমান হিসাবে তো আমাদের কিছু দায়িত্ব রয়েছে তাদের পাশে থাকা। তা আমাদের ভৌগোলিক যে অবস্থান, সে অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোর খুব একটা স্কোপ নেই। আমি নিজেও কয়েকদিন ধরে এই বর্বরতার জন্য নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে, কিন্তু যে কোনোভাবেই হোক বাস্তবতা হচ্ছে তাদেরকে আমাদের সহযোগিতা করার কোনো রাস্তা নেই। আর অ্যাজ এ হিউম্যান বিং যদি বলি, একজন মানুষ হিসাবেও আমার তাদের প্রতি সিম্প্যাথি রয়েছে। আমার যদি কোনো স্কোপ থাকতো, সেটা অর্থনৈতিকভাবে হোক, অন্য কোনোভাবে হোক, আমি তাদের পাশে থাকার চেষ্টা করতাম। সেদিক দিয়েই শুধু মুসলিমরা না, একটা জিনিস খেয়াল করেছেন, গত কয়েকদিন একটা জিনিস খেয়াল করে আমার ভালো লেগেছে আর কি, এই তাদের যে বর্বরতার কারণে আমার মন খারাপই ছিল। কিন্তু আমেরিকার দেখেন 50টি অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে, সেটা বাংলাদেশের চেয়ে বড় বড় বিক্ষোভ হয়েছে। এবং সেই বিক্ষোভে সেখানে কিন্তু কোনো দুর্ঘটনা, সেই বিক্ষোভে আপনি শুধু মুসলমানরা অংশগ্রহণ করেনি, সেখানে খ্রিস্টান এমনকি ইহুদিরাও অংশগ্রহণ করেছে, বিভিন্ন ধর্মাবলম্বীরা। সেখানে কিন্তু ধর্ম সামনে আসেনি।
সেখানে মানুষ। এসেছে, মানুষ সাথে এসেছে, হিউম্যান মানুষ বিং হত্যা হচ্ছে। সামনে এসেছে। আরেকটি বিষয়, কোথাও কিন্তু আমি এ পর্যন্ত পৃথিবীর বহু দেশে মুসলিম নন মুসলিম দেশের যে সকল এই হামলার প্রতিবাদে, এই বর্বরতার প্রতিবাদে যে সকল বিক্ষোভ হয়েছে, কোথাও কিন্তু আমার চোখে এই লুটপাটের সিন আসেনি। এই লুটপাট আমাদেরকে জাতীয় চরিত্রের কালিমা নির্মাণ করেছে, আমাদের জাতিসত্তা নিয়ে প্রশ্ন এসেছে। না মানে আমরা একটা প্রতিবাদ করলাম হত্যার, সেখানে আমরা আবার লুট করলাম। না না, প্রতিবাদ হয়তো সিংহভাগ মানুষ হয়তো প্রতিবাদের জন্য মাঠে নেমেছে, কিন্তু আমাদের জাতীয় চরিত্রে কিছু সমস্যা রয়েছে, সেটি আজকে প্রমাণিত হয়েছে। ভাই, বড় ভাই যেটা বললেন যে এখানে অনেক যারা কাজ করেন আর কি আমাদের, তারা অনেকেই মানে তারা তো ইহুদি না, তারা আমাদের মুসলমান কিংবা অন্য ধর্মাবলম্বী। তা আমার মনে হয় আমরা যদি এই দৃষ্টিতে দেখি, আমাদের ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকবে, সেগুলো আমাদের একদম যদি আমরা কোনো বিক্ষোভই না করি, তাহলে প্রমাণিত হবে না বাংলাদেশের মানুষ, শুধু মুসলমান না, সব ধরনের মানুষই তাদের পাশে আছি, এটা প্রমাণিত হবে না। কিন্তু এই সকল যারা শুধুমাত্র এই বিক্ষোভে না, বাংলাদেশের যে কোনো দেখবেন আন্দোলন সংগ্রামে, যে বড় ভাই বললেন যে স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছি আমরা একটা যুদ্ধের গ্রুপ সময় থেকে দেখেছি সুযোগ সন্ধানী। একটা গ্রুপ করে লুটপাট করে, এমনকি একটি রাস্তা, একটি হাইওয়েতে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সেখানে সেখানেও উদ্ধারে মোবাইল নিয়ে তাদের উদ্ধারের একটা মানে এটা গ্রুপ থাকে, কেমন ধরনের আমাদের গ্রুপ প্রবণতা? থাকে। এটা আমাদের এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। তাও কতটুকু পারবো জানি না। তা আমি ওইটাকেই সামনে না এনে ওই লুটপাটের ঘটনাটা হয়তো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা, একেবারেই বিচ্ছিন্ন সামান্য ঘটনা দু একটি প্রতিষ্ঠানে হয়েছে, সিলেটে হয়েছে দেখেছি আমি, কুমিল্লায় হয়েছে। কুমিল্লা হয়েছে, দু একটা ঘটনা, ঢাকাতে হয়নি আর কি। আমি সারাদিন ঢাকাতে, আমি মুভমেন্টের পর ছিলাম সকাল থেকে একদমই হয়ে যায়। আমার ঢাকা শহরটা বিক্ষোভের নগরীতে ছিল, সেগুলো ভালো, কিন্তু না, প্রতিবাদ তো হবেই, প্রতিবাদ হবেই, প্রতিবাদ করতে হবে, বিশ্ব জুড়েই হয়েছে। হ্যাঁ। তা যাই হোক, আমরা যেন আবার এই সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে যেন আমরা এখান থেকে সরে না আসি। আমাদের নিয়মতান্ত্রিক বিক্ষোভ এবং সরকারকে করতে, সরকার করেছে, সরকারকে আরো কড়া ভাষায় প্রতিবাদ সরকার এগিয়ে ইতিমধ্যে আসতে হবে। প্রতিবাদ আমরা জানিয়েছে। যারা রাজনীতি করি, অন্য রাজনৈতিক অরাজনৈতিক শক্তি সবাই যাতে এরকম বর্বর ঘটনা সম্মিলিতভাবে প্রতিবাদ সম্মিলিতভাবে যেন আমরা সারা বিশ্ব এক থাকতে পারি। একটা বিষয় আমি বাইরে বলতে পারি, যেহেতু এই প্রসঙ্গ সময় পাবো কিনা, একটা যদি আপনি মুসলমান হিসেবে চিন্তা করেন, সারা বিশ্বে প্রায় 150 কোটি মুসলমান রয়েছে, আর ইহুদি রয়েছে মাত্র 1.5 কোটি। না, আজকে আমি এখানে আসার আগে দেখে এসেছি 1.5 কোটির মতো আর কি। তারা আবার ওদের চেয়ে প্রায় 100 গুণ বেশি। তা সেক্ষেত্রে যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে তো মানে আমাদের এখানে ব্যর্থতা এটা খুবই অসামঞ্জস্য, যেটা বলছেন আর কি। হ্যাঁ, অনেক সব মুসলিম বিশ্ব আমরা দেখেছি বিষয়গুলো ভালো অনেকটা না, নীরব। মানে বিশেষ করে মুসলিম কান্ট্রি, আমরা তো আসলে মুসলিম কান্ট্রি না, অ্যারাবিক কান্ট্রিগুলো মুসলিম, আমরা মানে একেবারেই মুসলিম কান্ট্রি না। আমাদের হয়তো ধর্মীয় এখানে আমাদের ইসলাম ধর্মের অনুসারী বেশি, যারা একেবারেই ইসলামিক রিপাবলিক যারা, তারাও কিন্তু খুব বেশি সোচ্চার হয়নি আর কি। সেটাই আমরা সেই তারা কথাই সোচ্চার বলছি হোক, যে আরব দেশগুলো নীরব, এসব বর্বরতাকে যাতে আগামীতে না হয়, সে ব্যাপারে আমরাও সবাই একসাথে। জি, জনাব হাসান জাফিউদ্দিন, ধন্যবাদ। আমি একটু মাহমুদ শান্ত আপনার কাছে এই বিষয়টাতেই একটু জানতে চাই, আসলে মানে এই প্রবণতাটা যে দুজনই বললেন যে আমাদের কোনো একটা বিষয় হলে ওইটাকে সুযোগ নিয়ে এক ধরনের লুটপাট করার প্রবণতা, এটা আমাদের সবসময় রয়েছে। এই বিষয়ে আপনারা তো একটা নতুন দল, আসলে বিষয়টাকে যখন আমরা ইসরায়েলের একটা মানে ফিলিস্তিনে তারা হামলা চালাচ্ছে, লুটপাটও চালাচ্ছে, সেখানে আমরা সেই প্রতিবাদ করতে গিয়ে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, এবং আপনি কি মনে করছেন যে তাদেরকে দ্রুত গ্রেফতার করাই তো জরুরি, এবং এই ধরনের ঘটনা ওই প্রতিবাদটাকে ম্লান করে দেয় কিনা, অন্তত আমাদের দেশে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন। প্রথমেই আমি ফিলিস্তিনের যে নিপীড়িত জনগণ, তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং ইসরায়েলি বর্বরতা হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দেখেন, যেই প্রশ্নটা আসছে যে আসলে এই ধরনের যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা আসলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত সরকারের, এই বিষয়ে দুজন প্রবীণ ব্যক্তিরা ইতিমধ্যে বলেছেন। আমি তাদের সাথে মোরাললেস একমত যে আসলে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়, এবং পুলিশের তো অবশ্যই তাদেরকে গ্রেফতার করা উচিত, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এখানে আমি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি এখানে ইন্ট্রোডিউস করতে চাই। সেটি হচ্ছে, দেখেন, 5 আগস্টের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি যে যেই পলাতক শক্তি, সেই শক্তিটা আমাদের দেশকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।
যেমন ভাই বলল যে আমাদের দেশে একটা অপার সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ রয়েছে, যে এখন একটা ইনভেস্টমেন্ট বিনিয়োগ সম্মেলন চলছে। সেই সময় একটা শক্তি কিন্তু এই রকম সুযোগগুলোকে কাজে লাগিয়ে দেখবেন যে কোনো একটা ইস্যু, হয়তো কোনো ধর্ষণের ইস্যু হয়েছে, সেখানে মিছিল হচ্ছে, একটা কালা কাপড়ের উপরে হচ্ছে একটা কালিমা লিখে সেখানে সেটাকে ছবি তুলে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশটা আসলে ইসলামিস্টদের কিংবা জঙ্গিদের হাতে চলে যাচ্ছে। কিংবা কোনো একটা জায়গায় হচ্ছে বিক্ষোভ হচ্ছে, কেউ একজন দুজন গিয়ে আসলে দেখা যাচ্ছে যে সেটাকে লুট করা শুরু মানে একটু করলো। উস্কে দেয়, উস্কে এটা দিল। বলছেন কি? এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা তো আমাদের ভাই বলল যে আমাদের কিছু মানুষের সুযোগ সন্ধানী, সেটা আছে। 71 কিংবা তার পূর্ববর্তী এই বঙ্গ, সারা পৃথিবীতে এই ধরনের কিছু মানুষ থাকে, সেটা আমি আলাদাভাবে বাংলাদেশিদেরকে আমি ওইভাবে আইডেন্টিফাই করতে চাই না, সেটা তো থাকি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময়ে একটি চক্র আকারে এটি কাজ করে, যে আপনি কোনো একটা সম্মেলন করবেন 5 আগস্ট পরবর্তী 5 আগস্ট পরবর্তীতে বিশেষ করে, যে একটা চক্র আকারে এটা কাজ করছে, যে 5 জন মানুষ এক জায়গায় থাকবে, হয়তো তারা একটা জিনিস উত্তোলন করবে, 5 জনের ছবি তুলবে, তাদের কাজ শেষ, তারপরে তারা সেটাকে নিয়ে প্রচার করবে। কিংবা একজন মানুষ সেখানে সামাজিক যোগাযোগ হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা হচ্ছে আমাদের তো পার্শ্ববর্তী দেশে একটা আছেই যারা আমাদের বিরুদ্ধে প্রচারণা করার জন্য সবসময় তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো প্রস্তুত থাকে। তো এই যে ঘটনাটা এইখানে, এটা তো এই চক্রটা কাজ করবে। এখন যার উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে অস্থির করা, সে তো অস্থির করবে, এটাই তার রাইট কাজ। কিন্তু এই দেশের সরকার এবং আমরা যারা শান্তিকামী মুক্তিকামী জনগণ, এদের কিন্তু অনেক করণীয় আছে। আমার কাছে মনে হচ্ছে যে এই পুলিশ এটি কিন্তু আজকে প্রথম দেখছে না, যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু দেখছে যে এই ধরনের ঘটনা ঘটছে। তার মানে পুলিশের এই জায়গা থেকে প্রিভেনশন মেথডটা আসলে ইউজ কিন্তু করা দরকার। এখানে একটা বিষয় আছে, 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের যে ভঙ্গুর অবস্থা, সেটা কি রিকভার না, হয়েছে? সেটা দেখেন, পুলিশের ভঙ্গুর অবস্থাগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। আজকে যে বিক্ষোভটা হয়েছে, সেই বিক্ষোভে কিন্তু পুলিশের সাথে কোনো ধরনের মনস্তাত্ত্বিক কোনো দ্বিমত বাংলাদেশিদের ছিল না। তারা কিন্তু কমপ্লিটলি, যারা আমার মনে হয় যে 99% বিক্ষোভকারীরাই ইসরায়েলকে জাস্ট নিন্দা জানাতে রাস্তায় এসেছে। তার মানে সেখানে কিন্তু পুলিশও তাদের সাথে একমত বা একই কাতারে। তো এই জায়গায় এইরকম যারা নাশকতা করছে, সেই নাশকতাকারীদেরকে আইডেন্টিফাই করার জন্য তো শুধু পুলিশ না, এখানে তো রাষ্ট্রের বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে, কারা এই চক্র আকারে কাজ করছে, কারা এই ধরনের ক্যামেরা সেট করে রাখছে, কারা পতাকাগুলো উড়াচ্ছে, কারা এই ধরনের ভাঙার জন্য পূর্ব পরিকল্পনা করছে। আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই একটা পূর্ব পরিকল্পনার অংশ, যে আমরা আজকে বাটা ভেঙে দিব, আজকে আমরা বাটা লুট করবো, কেএফসি ভাঙবো, যেটা দিয়ে আমরা দেখাবো যে আসলে আমেরিকান সাপোর্ট আমাকে কমায় নিয়ে আসতে হবে, ইনভেস্টমেন্ট এখানে ইনসিকিউর হয়ে যাবে, এবং সেটাকে আমি পুরো সারা বিশ্বে দেখাবো যে না, বাংলাদেশ আসলে এই শেখ হাসিনা নাই, এখন আসলে বাংলাদেশ অনিরাপদ হয়ে গেছে। তো এই চক্র আকারে কাজ করছে, এটা তো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোতে এই রাষ্ট্রের সিকিউরিটি যেন ব্যাহত না হয় সেটা নিশ্চিত করার জন্যই তো গোয়েন্দা সংস্থাগুলো বেসিক্যালি কাজ করে। তো সেই জায়গায় তাদের একটা বড় দায় থাকে। দ্বিতীয় জায়গা হচ্ছে ফিলিস্তিনের যেই জনগণ, সেই জনগণের প্রতি আমি ভাই বলছে যে আসলে ইহুদিদের পণ্য বর্জন করাটা কিভাবে রিলেট হয়, আমি এই জায়গায় না ইহুদিদের কোনগুলো পণ্য সেটাও তো সেটা আইডেন্টিফাই হতো আমার কাছে মনে হয় একটা বড় জায়গা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি এই স্পিরিটের জায়গাগুলো চলতে থাকুক, সেটা নিয়ে কথা হোক। কিন্তু দেখেন, এখানে যদি একজন ইহুদিও চাকরি করত, এটা যদি ইহুদিদের প্রতিষ্ঠানও হতো, আপনি সেটাকে বর্জন করতে পারেন, আপনি সেটাকে একবার কালেক্টিভলি কিনতে না পারেন, কিন্তু আপনি ভাঙতে পারেন না, কারণ সে রাষ্ট্রের অনুমতি নিয়ে ট্যাক্স দিয়ে এখানে বৈধভাবে সে একটা প্রতিষ্ঠান চালু করছে। সেটা যদি একেবারে এটা খারাপ প্রতিষ্ঠান মানে প্রমাণিত কোনো পণ্যও হয়, তারপরও আপনি সেটা ভাঙতে পারেন না, কারণ এটাই আসলে আমাদের নর্ম। আমরা একটা নিপীড়িত জনগোষ্ঠীর কাছে বিষয়টা কি দাঁড়ালো দেখেন, যে আমাদের ভাই বোনরা সেখানে মারা গেল, তাদের রক্তের টানে আমরা রাস্তায় নামলাম, নেমে আমরা চুরি করলাম। এর থেকে তো আসলে লজ্জার কিছু হতে পারে না। জনাব রাজ্জাকি, অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, আপনার একটু জানতে চাই যে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সব মিলিয়ে সংস্কার নির্বাচন, এই সংস্কার নির্বাচন এর মধ্যেই আমরা রয়েছি। কেউ সংস্কার, কেউ নির্বাচন আগে, সংস্কার পরে, সংস্কার আগে, নির্বাচন পরে। এর মধ্য দিয়ে একটি ইতিবাচক ঘটনা হচ্ছে ভারতের সাথে কিছুটা সম্পর্কের শীতলীকরণ বলছে যে হয়েছে, এবং বিচারের কথা বলা হচ্ছে যে যারা 5 আগস্ট পরবর্তী এবং যে গণহত্যার সেই বিচারও বা কতদূর। যদি বলি ইউনূস সরকারকে সফলতা ব্যর্থতার কথা বলা হচ্ছে যে তিনি অনেক সফল, কেউ কেউ বলছেন যে তিনি নির্বাচিত নন। সব মিলিয়ে যদি বলি বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে আসলে কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে? নির্বাচন ডিসেম্বর, অধিক সংস্কার হলে জুলাই, এ পর্যন্ত আমরা জানি। আপনি কতদূর পথরেখা নকশা দেখছেন? ধন্যবাদ আপনাকে। শোনেন, ইউনূস সাহেব
5ই আগস্টে একটা পরিস্থিতির মধ্যে উনি বসলেন। বসার পর আমি যেটা দেখলাম, ওনার প্রথম বিদেশ সফর হয়েছিল সেপ্টেম্বর, ওই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সেখানেও কিন্তু উনি সাইড লাইনে বৈঠক চাইছিলেন ইয়ের সাথে, আমাদের প্রতিবেশী দেশের, নরেন্দ্র মোদী। হ্যাঁ, এবং ইট ওয়াজ রিফিউজড। তারপরের ধাপ, উনি যখন চায়না যাচ্ছিলেন সেই প্রাক্কালে বা তার আগেই উনি বলছিলেন এটা সফর করতে চাইছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ রিফিউজড। আর একটা কি বিষয় চাইছিলেন সেটাও রিফিউজ, কয়েক দফায়, থার্ড টাইম পর্যন্ত রিফিউজড। ফাইনালি আপনার বিমস্টেকে যখন গেল তখনও আমরা সন্ধি আনছিলাম, একটা পর্যায়ে একটা মোটামুটি সিগন্যাল পাইলাম, কিন্তু এমন একটা পর্যায়ে আমরা ছিলাম যে আদৌ হয় কিনা। যদিও আমার একটা কনফিডেন্স ছিল যে প্রতিবেশী দেশ তো দেখা নিশ্চয়ই হবে। কেন হবে? প্রতিবেশীর সাথে দেখা হওয়ার কিন্তু সিম্পল কতগুলো কারণ আরেকটা আছে। বিষয় আছে, যেহেতু জনাব ডক্টর ইউনূস এইবার বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছেন, যেহেতু এবার দায়িত্ব পেয়েছেন, সেক্ষেত্রে যে দেশগুলো আছে তাদের সাথে তার বৈঠক হওয়াটা তো খুবই যৌক্তিক। এটাও একটা বিষয়, সভাপতির সাথে সেটা খুবই যৌক্তিক। আমি যেটা বলছিলাম যে কেন আমার সাথে দেখা, খুব সিম্পল কারণ। যদি ধরেন আমি আপনার প্রতিবেশী, আপনার আমাকে পছন্দ হোক কি না হোক, আপনি ঘৃণা করেন, নো ম্যাটার, কিন্তু আপনি আমাকে এড়াইয়ে যেতে পারবেন না। আমি আপনার প্রতিবেশী, এড়াইয়ে যেতে পারবেন না। আবার এই যে বাজপেয়ী অথবা প্রণব মুখার্জি বলছিলেন, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। এই দুটো কারণে দেখা হতেই হবে একটু আগে আর পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিবেশীর সাথে 7 মাস পরে দেখা হলো কেন? আমি এদিক থেকে ইউনূস সাহেবের স্যালুট জানাই, বিকজ হি নোজ দ্য রুলস অফ ডিপ্লোমেসি। আপনার আমেরিকারও বহু লোক চায়নার সাথে বারবার দেখা করতে চায় ডিপ্লোম্যাটিক্যালি, তারা ব্যর্থ হয়। এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করে আপনারা চাইনিজ সাথে দেখা করতে চান, চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে, ইউ আর বিকামিং ফেইলিউর বাট ইউ আর ট্রাইং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, মানে এটা কোশ্চেন অফ প্রেস্টিজ মিন করতে চায়। তারা বলে নো, দিস ইজ দ্য রুলস অফ ডিপ্লোমেসি, আপনাকে বারবার চেষ্টা করতেই হবে। তো ইউনূস সাহেব সেই থিওরিতে বারবার চেষ্টা করছেন, এবং ইউনূস সাহেব লজ্জা পাইছেন কিনা, নাজেহাল হয়েছেন কিনা, দ্যাট ইজ নট দ্য ইস্যু। কিন্তু তিনি মনে করছেন বাংলাদেশের স্বার্থে, ভারতের স্বার্থে আমি পরে দেখি, বাংলাদেশের স্বার্থে তার সাথে আমার দেখা করা দরকার। বাংলাদেশের জন্য হলেও ভারত তো পরে, আগে তো আমি আমারটা দেখব। এবং ফাইনালি উনি দেখাবেন। কিন্তু তার আগে, যেমন আমি আজ R+ একটা চ্যানেল আছে, R+, সেই চ্যানেলে বলতেছিল যে কিছুদিন আগে ভারতের আর্মি চিফ বলছিল যে বাংলাদেশে যে নতুন নির্বাচিত সরকার আসবে তার সাথে এই ভারত সরকার কাজ করবে কমফোর্টেবলি, এই কথাটা বলেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, যখন এই কথাটা বলছে, অনেকেই বলছে একটা, ওই দিন মিডিয়া বলতেছিল যে অনির্বাচিত সরকার, তখন কিন্তু শুধু ইউনূস কেন, আমাদের দেশে যে বড় বড় রাজনৈতিক দল, তাদেরকে একটা রোল ছিল না? তারা তো বারবার বলতেছিল দলমত নির্বিশেষে আমরা সবাই তাকে নিয়োগ দিছি। যদি তাই হয় তাহলে তো আমরাই বলতে পারতাম, দায়িত্বশীল রাজনৈতিক দলও বলতে পারতো কি উনি হয়তো কাগজ কলমে ভোটে হননি, বাট দলমত নির্বিশেষে আমরা সবাই তাকে বসিয়েছি। সুতরাং ইউ মাস্ট কন্ট্যাক্ট উইথ হিম, ইউ মাস্ট মিট উইথ হিম, ইউ মাস্ট মেক সিটিং উইথ হিম। এটা কিন্তু আমরা বলতে পারতাম, এটা কোনো অপরাধ হইতো না। কিন্তু কাজে 7 মাস পর যে সে এটা পাইছেন, একান্তই তার নিজের চেষ্টায়, আমাদের কোনো কোঅপারেশন ছিল না। আমি দেখি নাই। আর একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, রাজনৈতিক দলগুলো কি করতে পারতো? বলতে পারতো যে যখন ওখান থেকে আমরা রিপ্লাই পাই মিডিয়ার থেকে যে অনির্বাচিত সরকার, দিল্লিতেও নাকচ করে দিচ্ছিল না, তখন আমরা বলতে পারতাম সে অনির্বাচিত না, আমরা দলমত নির্বিশেষে তাকে বসিয়েছি। সুতরাং নির্বাচন হবে সে ডিসেম্বরে 25 কিংবা জুন 26। এত লম্বা সময় তো ডিপ্লোম্যাটিক রিলেশন নষ্ট করা যায় না। সো উই আর রিকোয়েস্টিং ইউ যে ইয়েস, এই সরকারের সাথে আপনারা বসেন, কারণ আমরা তাকে বসাইছি। আমরা বলতে পারতাম, এটা বলা অপরাধ হইতো না, কারণ আমরা তো বুক ফুলাই বলি আমরা সবাই বসাইছি। এবং এই আন্দোলনটা ছাত্ররা বলে তারা করছে, কিন্তু আমরা কিন্তু বলি সব দল মিলে করছে। ফাইন, তাহলে আমরা ওইটা বলতে পারবো না কেন? আমি আপনাকে বসাইতে পারলাম, আমি আপনাকে বলতে পারবো না কেন যে উনি কাগজ কলমের ভোট হয় নাই, কিন্তু আমরা বসাইছি, এবং পপুলার ভোট সবচেয়ে বেশি ভোট পাইছেন উনি, শতভাগ না হইলেও। আওয়ামী লীগেরটা খালি বাদ দেন, বাকি সবাই তো ভোট দিছে। কেউ কি অস্বীকার করতে পারবে আমরা ভোট দিইনি? কোন ভোট? এই যে বসাইছি। আমরা বলতে পারতাম, এই যে আমরা বলি নাই, আমাদের কাছে কিন্তু অব্লিগেশন রয়ে গেল। আমরা কিন্তু 7 মাস আগে, অনেক আগে দেখা করতে পারতাম। সুতরাং আমার কাছে মনে হয় এই যে 7 মাস ইউনূস সাহেব ওয়েট করছেন, একান্তই তার একান্ত উদ্যোগে। কেউ ক্রেডিট আমরা নিতে পারবো না। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, আমার ভাইয়ের সাথে আমার তো আরও টকস হয়েছে, যারা দেখছে আমি আওয়ামী লীগের সময় এক বিন্দু ছাড় দিইনি আওয়ামী লীগ সরকারকে, আমার ভিডিও সব এখনো ওপেন আছে। তখন যেটা হইতে দেখেন,
আমরা যদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যা কিছু বলতাম ওইটা কিন্তু বিএনপির পক্ষে চলে যেত, কারণ আপনি যাই বলেন পক্ষে। কিন্তু এখন আমরা এমন একটা জায়গায় আছি, আপনি ইউনূস সাহেবের যত গালি দেন এটা কিন্তু কোনো দলের পক্ষে কারো যায় না, পক্ষে যাচ্ছে না। কোনো কারো পক্ষে যাচ্ছে না। এটা আপনাকে একটা বিরাট চিন্তার বিষয়। ইউনূসকে গালাগালি করেন, পক্ষে যাচ্ছে না, বিএনপির পক্ষে যাচ্ছে না, কারো জামায়াত পক্ষে বা যাচ্ছে না। এনসিপির পক্ষে আচ্ছা, না। 3 নম্বর আপনি আসেন যে আপনি এই ইউনূস সরকারকে মানে যা খুশি তাই বলেন, আপনি তার ধৈর্যটা দেখছেন? আপনি বলেন আমি এখানে বসে বলি, আমি ইউটিউবে দেখছি তাকে অথর্ব বলছে, বাংলাদেশে বহু লোক অথর্ব, অযোগ্য, আপনি চলে যান। আমি ব্যক্তিগতভাবে বিএনপির লোক আছে, আমি দাওয়াত দিছি তাদেরকে, দেশটা ক্ষতি করতেছে ইউনূস সাহেব, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ইউ আর কারেক্ট। তাহলে আপনি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কেন নির্বাচনের জন্য? কালকে মাঠে নেমে তারা তাড়ান না কেন? আপনি তাকায় তাকায় কেন দেখবেন রাজনৈতিক দায়িত্বশীল দলগুলো? ইউনূস সাহেব বলে অথর্ব, আপনি দেখেন তো সে কি কোনো কাউন্টার দেয়? বিকজ হি নোজ যে আমাকে অথর্ব বলতেছে, আমি যেটা আমলে নেই, পৃথিবী হাসবে। আপনি দেখেন লক্ষ্য করে, আপনি এখন অনেক রাজনৈতিক নেতা আছে আমাদের দেশে, তারা কিন্তু বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারতেছে না। সোশ্যাল মিডিয়ায় কে কি কইলো এটার পার্শ্ব প্রতিক্রিয়া এখানে হয়ে যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন আমি কোন মাপের নেতা, আপনি আমারে কি বলতেছেন এটা আমি গায়ে নিতেছি এবং আমি কাউন্টার দিতেছি, যাচ্ছে তাইভাবে। তাহলে আওয়ামী লীগ সরকার খারাপটা করছিল কি? তারাও তো সমালোচনা সহ্য করতে পারতো না, এবং তারা কিন্তু এনসিটি অ্যাক্ট করছিল, ডিজিটাল নিরাপত্তা আইন করছিল, আয়নাগর বানাইছিল। কেন? কেউ সমালোচনা করলে এখানে নিয়ে যাব। তো সেম থিং ইজ হ্যাপেনিং টুডে। তা কালকে যদি আমি দেখি ইফ দে গো টু পাওয়ার, তাহলে তো আবার আয়নাগর ফেরত আসবে, কিংবা আবার আইসিটি অ্যাক্ট আসবে। কারণ আমি আজকে দেখতেছি কেউ সমালোচনা সহ্য করতে পারে। ইট ইজ প্রি কন্ডিশন, আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। ফলো ডক্টর ইউনূস, কিভাবে নিন্দা সে সহ্য করতেছে, যে যা মন চায় মানে তাই আমরা বলতেছে। যেটাকে বলি যে পরমত সহিষ্ণু, মানে আপনাকে সব সইতেই মতের হবে। ইফ জি, ইউ জি। ওয়ান্ট টু বি এ লিডার, জি। এটা আপনাকে সহ্য করতে হবে। আপনাকে প্রথমেই পরীক্ষা দিতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত। সবাই নিন্দা করবে, আপনি হজম করবেন, দেন আপনি পরীক্ষায় পাশ করবেন। ভেরি সিম্পল। কারণ সোশ্যাল মিডিয়া এখন এমন একটা জায়গায় গেছে, আপনি এক চুল ফাঁকি দিতে পারবেন না। আজকে আমাকে কিছু বলবো, কালকে আমার ন্যাংটা করে ছেড়ে দিবে। কারণ 5টা লোক আমার পিছে লাগলে 6 ঘন্টা লাগবে আমার সম্পর্কে জানতে। জি, আমরা একটু- ইউ আর টু বি ভেরি কেয়ারফুল। জি, জি, ধন্যবাদ। লোকের আমরা- নিন্দা সহ্য করতে হবে, নিন্দা সহ্য করতে হবে এবং ম্যান্ডেটরি। আপনার বিরুদ্ধে আপনার সমালোচনা সহ্য Yes, করতে হবে। সহ্য করতে হবে। তুহিন ভাই, জি জি নিশ্চয়ই এতক্ষণ শুনলেন যে নিন্দা সহ্য করতে হবে। তিনি আসলে যে কথাটি বলতে চাচ্ছেন যে পরমত সহিষ্ণুতার কথা বলছেন। আমি একটা বিষয়ে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা কি আপনাদের সব সমালোচনা সহ্য করতে পারেন? মানে বিএনপির কথাই বলছি। আপনি তো আবার ওনার কাছে গেছেন। ওনার প্রশ্নের রেশ ধরে ওনার যদি প্রশ্ন বলি। আমার কাছে আসবে। হ্যাঁ, না, ওনার ঠিক আছে, প্রশ্নটা এই good. জন্য করলাম যে তিনি বলেছেন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যখন আমরা তখন আওয়ামী লীগের সমালোচনা করতাম সেটা Digital BNP-র, Security Act এ পক্ষে এসে চলে যেত। কিন্তু এখন ডক্টর ইউনূসের সমালোচনা আসলে কার পক্ষে যাচ্ছে? এই যেমন একটা প্রশ্ন রাখলাম। দ্বিতীয় প্রশ্নটা যে সামনের যে পরীক্ষা, সমালোচনা নিতে পারতে হবে। আপনি একটা কাজ করছেন বা এনসিপি একটা কাজ করছে, যে এনসিপি নেতারা বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটিয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই থাকে তারা না, আমার নিজেরা, কাছে পেঁচায় না, ফেললে সব তো- মিলিয়ে বলছি, সব দলের কথাই তিনি বলেছেন যে হ্যাঁ, সবারই বলে তো। পরমত সহিষ্ণু হতে হবে। আমি এটাই আপনাকে জানতে না চাই। না, ঠিক আছে। ওই আগামীতে- ওই কথার মানে এই পরমত সহিষ্ণুতার কথার আগে আমি ওনার একটা কথা উত্তর দিয়ে নিই এই সরকার সম্পর্কে। এই সরকার তো এত জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের খুব কম সরকার এসেছে। স্বাধীনতার পরপরই শেখ মুজিবের সরকারের কথা আলাদা, তখন সদ্য স্বাধীন বাংলাদেশ, সবাই ধরে নিয়েছিল শেখ মুজিব একেবারে এমন করে দেশ চালাবেন, সেটা কোনো ফেরেশতাকে দায়িত্ব দিলে যা হবে সেটা হবে। তাও মানুষ আশাহত হয়েছিল। দ্রুত তার এই হয়েছে, তার জনপ্রিয়তা ধস নেমেছে, ওনার পতন হয়েছে। এই সরকারও চরম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছে। কিন্তু তবে একটি কথা কিন্তু ঠিক ভাই, জাকির ভাই, আপনি যে বললেন যে এটা নির্বাচিত নয় সরকার, এটা অনির্বাচিত সরকার কমপ্লিটলি। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, প্লিজ আমাকে বলতেন, এটা কমপ্লিটলি অনির্বাচিত। অনির্বাচিত, নন ইলেক্টেড গভর্নমেন্ট, বাট এটা একটা পাবলিক তিনি ডিমান্ড বলছেন যে গভর্নমেন্ট, সবাই তার উপরে, পাবলিক হ্যাঁ, ডিমান্ড আমি ওইটাই গভর্নমেন্ট, জন আকাঙ্ক্ষার সরকার। সেই সময় যখন উনি ক্ষমতায় আসেন, ওনার নেতৃত্বে ডক্টর ইউনূস, বাংলাদেশে তার মতো গ্রহণযোগ্য ব্যক্তি সেই সময় ছিল না, যারা সামনে ছিলেন, যাদের নাম উচ্চারিত হয়েছিল, যাদের নাম সরকার প্রধান হিসেবে উচ্চারিত হয়েছিল, সবচেয়ে বেশি জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এখন আমরা তার প্রতি
আশা আকাঙ্ক্ষার সমস্ত গণতান্ত্রিকভাবে বাংলাদেশের মানুষ তার প্রতি চেয়ে আছে। তো একটা বার অনবহিত সরকার, কিন্তু বাট পাবলিক ডিমান্ড গভর্নমেন্ট, জন আকাঙ্ক্ষার সরকার, চরম জনপ্রিয় সরকার আমি মনে করি। এটা গেল হচ্ছে আপনার ওই অনির্বাচিত নির্বাচনের বিষয়টা। এখন আসেন যে আপনার এই সহিষ্ণুতা বা মেনে নেওয়ার বিষয়টা দেখেন। আমাদের দল থেকে বিষয়টি যদি বলি, আমাদের দল একটি বৃহৎ দল অবশ্যই মনে করেন। এই বিষয়টাকে মানে আমাদের দলটা একটা এমন একটি দল, এটা একটা এটাকে আপনি মানে এমনি তো ডেমোক্রেটিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলা হয়, এটা একটা সহনশীল গণতান্ত্রিক দল বলা হয়। এখানে আমাদের দলের মধ্যেও আমরা একের ভিতরেও একেবারে বিরুদ্ধে কথা বলে ফেলি। দলের ভিতরে শীর্ষ নেতৃবৃন্দের কথা বলি, মহাসচিবের বিরুদ্ধে কথা বলে ফেলি। আমাদের এটা চর্চা বহুদিন আগের থেকে আছে, সমালোচনা। হ্যাঁ, এটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই, অন্য অন্য দলের মধ্যে কম আছে, যে আমাদের তো নাই। ওরা বেশি কন্ট্রোল করে দলকে, ছোট দল কন্ট্রোল করতে পারে, একবার ট্রেনিংও বেশি হয়। তো একটা জিনিস আমি সবার দায়িত্ব নিয়ে বলতে পারবো না, অনেক নেতা হয়তো সহ্য করতে পারেন না, কেউ পারেন, সব ধরনের নেতাই আমাদের মধ্যে রয়েছে। তা আমি আমাদের শীর্ষ নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলি। এখন ধরেই নেন বাংলাদেশের সর্ববৃহৎ দলের শীর্ষ নেতা সে। এই গত আগস্টের বিপ্লবের পরে উনি যতগুলো বক্তব্য দিয়েছেন, কোনো বক্তব্যের মধ্যে কি আপনি অসহনশীল একটি সেন্টেন্স পেয়েছেন, একটি ওয়ার্ড পেয়েছেন, একটি লেটার হরফ পেয়েছেন? আপনি চিন্তা করে দেখেন, কোনো কথার মধ্যে কোনো অসহনশীলতা নেই। যেদিন পতন হয়েছে সেদিন রাত থেকে শুরু করে এ পর্যন্ত আজকে পর্যন্ত তার বক্তব্যের মধ্যে সে সহনশীলতা, তাকে কিন্তু তার ইমেজকে কোথায় নিয়ে গেছে, ইতিবাচক ছিল বক্তব্য। আর একটি উদাহরণ দিতে চাই, তারেক রহমানকে নিয়ে একজন কার্টুনিস্ট, ব্যঙ্গাত্মক কার্টুন এঁকে ফেললেন। জি, আঁকার পরে ওনাকে ওনার আনুষ্ঠানিকভাবে দল থেকে উনি নিজে তাকে ধন্যবাদ জানালেন, তাকে ফোন করলেন যে খুশি হয়েছি তুমি এরকম ব্যঙ্গাত্মক বলছো, এটা তুমি চালিয়ে যাবে। এবং তা যে ব্যক্তি আর কার্টুন এঁকেছিল সে তার বয়সে রাজনৈতিকভাবে তার অনেক সব দিক দিয়েই ছোট ছিল। তো এটা কিন্তু তিনি উদাত্ত প্রকাশ করেছেন, এবং প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই এই সহনশীলতা আমরা দেখেছি। এই জন্য আমরা না শুধু আমাদের দল না, সারা দেশ কিন্তু তার দিকে চেয়ে আছে, যে তার যে এই পরিবর্তনের পরে নতুন বাংলাদেশ যেটা বলে সবাই, আমরাও বলি নতুন বাংলাদেশ তো অবশ্যই। শেখ হাসিনা বলতো বাংলাদেশ মানে তো নতুন বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশ থেকে কোনোদিন যাবে অনেকে তো আমরা ভুলেই গেছিলাম। যাই হোক, সবার সম্মিলিত প্রয়াসে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতন হয়েছে। আমরা আমাদের দলের শীর্ষ নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আগামীতে সহনশীল রাজনীতি হবে, এটি সবাই, শুধু আমরা না, বাংলাদেশের সব দলের সব নেতাকর্মী, সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তারাও সে আশায় আছে। তা আমরা মনে করি অবশ্যই বাংলাদেশে এখন যে বিষয়টি রয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে, ওনাকেও সমালোচনা করলে উনি কিছু বলেন না, মেনে নেন, কিংবা অনেক ক্ষেত্রে তার কানপত্র পৌঁছে নেয়, হয়তো কোনো কোনো ক্ষেত্রে যায়। যে কোনো ব্যক্তি মানে এই একটা বড় পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি। সকল ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আমরা পাইনি, কিন্তু আজকে বলেন সচিবালয় বলে অন্য সরকারি কর্মকর্তা, অনেক জায়গায় তো অনেক কিছু পরিবর্তন হয়নি। আমি নিজেও বিজনেস করি অন্য বিষয়গুলোর সাথে, আইন শৃঙ্খলা যে বাহিনী, আইন শৃঙ্খলার বিষয়টা আলাদা, এই জিনিসটা একটা ভেঙে পড়েছে। এটা পুলিশ নির্ভর সরকার ছিল, ওই সরকার চলে যাওয়ার পরে একেবারে ধপ করে নেমে গেছে। এটা সময় লাগবে, 1-2 বছর সম্ভাবনা। নির্বাচনের কোনো প্রস্তুতি দেখেন কি? নির্বাচনের কথাটা আপনারা বলছেন সবসময় যে না, উনি তো বারবারই বলছেন। আমরা যখন দেখা কোনো দলের পক্ষে দেখুন ডিসেম্বর মধ্যে বলেছেন, কোনো ক্ষেত্রে বলছেন ডিসেম্বর পর 2-4 মাস মানে সেই রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতির কোনো, হ্যাঁ, আমরা তো এমন কোনো উনি যে একবারও উনি যে পয়েন্ট প্রথম থেকে বলছেন নির্বাচন সম্পর্কে, সেই পয়েন্টে তো আছেন। আচ্ছা, তারপর আমাদের দল থেকে, আমাদের গণতান্ত্রিক দল, আমাদের দল তো চাবেই যে নির্বাচন, কারণ বারবার আমরা যে 15.5 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, ভোটের অধিকার, তাদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু মূল ফোকাস ছিল মানুষের ভোটের অধিকার। সেই ভোটাধিকার তো আমরা চাবই। আর আমরা চেলেই বড় দল মানুষ চাওয়াটা অপরাধ না, হ্যাঁ, চাওয়াটা অপরাধ না, কিংবা আমরা চেতে হবে। মানে মূল কথা যে আপনাকে তো ঘুরে ফিরে তো রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা দিতে হবে, বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। কারণ এই সরকার যত জনপ্রিয় সরকারই হোক, এদের তো একটা বিষয়, তাদের জবাবদিহিতা নেই। কারণ ওনারা ব্যর্থ হয়, ব্যর্থতা আমরা কামনা করি না, আমরা সফলতা কামনা করি। কারণ এই সরকার ব্যর্থ হলে এই যে আন্দোলনের স্পিড নষ্ট হবে, ও আগামীতে কোনো স্বৈর শাসক বা ফ্যাসিস্ট যদি আবার নতুন করে হয়, তাহলে মানুষ আর এই আন্দোলন করতে মাঠে নামতে চাবে না। সুতরাং এই সরকারকে যে কোনো মূল্যে সফল হতে হবে। আর একটা নির্বাচন মাধ্যমেই তো নতুন সরকার, কারণ এই সরকারের জনপ্রিয়তা রয়েছে, বাট জবাবদিহিতা নেই। কারণ আগামীতে তো তারা তো নির্বাচন করবে না। এই সরকার যতদিনই থাকেন
দিয়ে উনি গুড বাই বলবে, জনগণকে বলবে, জাতিকে বলবে। কিন্তু অন্য দল যারা ক্ষমতায় প্রতিশ্রুতি দেবে তাদেরকে একবার যদি তারা ব্যর্থ হয়, পরের বার তারা নির্বাচিত হবে না, সে একটা ব্যবস্থা করে দিয়ে যাওয়া হোক। সেক্ষেত্রে আপনি মূল যে কথা বলছিলেন যে এই সহনশীলতা, আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয় দল, রাজনীতিতে সহনশীলতাটা ফিরে বাংলাদেশ আসুক, জাতীয় এটাই দল সবাই সবচেয়ে আমরা বেশি চাই আর কি। চর্চায় অভ্যস্ত আর কি। জি, কারণ, আমি একটু যেতে পারি তাহলে। এবং আমাদের বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ জিয়া রহমান থেকে শুরু করে পর্যন্ত শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, এখন বর্তমান তারেক রহমান, দেখবেন সবসময় ক্ষণ ছিলেন। 2001 থেকে 6 পর্যন্ত যখন আমরা ক্ষমতা ছিলাম, আমাদের মূল নেতা যখন তিনি তখন নেতা, সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তারেক রহমান, তার নামের বিরুদ্ধে একেবারে বাংলাদেশের লিডিং পত্রিকার হেডলাইন এসেছে তার বিরুদ্ধে, সত্য মিথ্যা নিয়ে বেরিয়ে আছে। এটা নিয়ে উনি কোনো উচ্চবাচ্য করেননি কিংবা প্রতিশোধ প্রবণতা। জি জি, ধন্যবাদ তুহিন ভাই। আমরা একটু ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে একটু যেতে চাই। পরমত সহনশীলতার বা পরমত সহিষ্ণুতার কথা বলা হচ্ছে। আপনারা নতুনভাবে শুরু করেছেন যাত্রা রাজনৈতিক দল হিসেবে। আমরা কিন্তু আপনাদের যদি পরমত সহিষ্ণুতার কথা বলি, আপনাদের নেতাদের মধ্যে কিন্তু বিশেষ করে সরাসরি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মতদ্বৈততার ব্যাপক দেখেছি আমরা। তো সেই অর্থে সমালোচনাটা আছে, কিন্তু জানার ইচ্ছে হচ্ছে যে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি কি দেখছেন এখন পর্যন্ত, কোন দিকে পাল্লা ভারী, বা নির্বাচনের মতো পরিবেশ তৈরি হয়েছে, বা সংস্কারও বা কত দূর? আর আপনারা যেটা চান, সবাই মিলে যেটা চান যে গণহত্যাকারীদের বিচার, সেটাও বা কত দূর? আসলে আমরা কোন জায়গাটাতে আছি? ধন্যবাদ। আপনার প্রশ্নের আগে যেই আলাপটা হচ্ছিল সেটা একটু এনগেজ করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, যখন ভাই খুব ভালোভাবে আইডেন্টিফাই করলো যে ভারতের সেনাপ্রধান কিংবা ভারত যখন বারবারই একটা জিনিস বিভিন্নভাবে এই ন্যারেটিভটা প্রচার করার চেষ্টা করলো যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে তখন তার সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি হবে। আমার কাছে মনে হয় যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল, আমরা আমাদের জায়গা থেকে আমরা তখন নাগরিক কমিটি একটি গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে একত্রিত হওয়ার চেষ্টা করছিলাম। আমরা তখন বলেছিলাম যে নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পদ্ধতি না, গণতন্ত্রের একটা অন্যতম পদ্ধতি হচ্ছে নির্বাচন। যখন নির্বাচন ব্যবস্থাটা ফেল করে, কিংবা যখন নির্বাচন ব্যবস্থা এটা পরোক্ষভাবে যে আমি নির্বাচন করে আমি একজনকে সরকারে দিলাম যে আমার প্রতিনিধি হিসেবে কাজ করবে, প্রতিনিধি যদি আমার সাথে গাদ্দারি করে, যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার করেছে, তারা প্রতিনিধি হিসেবে আমাদের রিপ্রেজেন্ট করে নেয়, তখন কিন্তু মানুষ তার নিজের ক্ষমতাটাকে বুঝে নেয়। এটাও একটা গণতন্ত্র। আমরা যেমন 5 আগস্টে জনগণ কিন্তু নিজের ক্ষমতাটা নিজে বুঝে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এটা বারবার বলেছি যে এই সরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে, গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে এসেছে। কিন্তু আমরা দেখেছি যে এই সময় কিছু কিছু রাজনৈতিক দল এই নির্বাচিত সরকার না হলে যে তারপরেও যে এটি রাজনৈতিক সরকার এবং এটি গণতন্ত্রের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যে সরকার, আমরা অ্যাজ এ পার্টি এবং অ্যাজ এ স্টেট এই অন্তর্বর্তীকালীন সরকারকে রিকগনাইজ করছি যে কোন রাষ্ট্র আমাদের সাথে চুক্তি করতে পারে, এই যে ভয়েসটা দেওয়া দরকার, সেটার বিপরীতে আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করেছে যে নির্বাচন হলেই দেশে স্থিরতা চলে আসবে বা স্থিতিশীলতা চলে আসবে। এটি বলেছে, এটি দিয়ে কি হয় যে আসলে বাংলাদেশ এখন কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে এখন সে কেন আগাতে পারছে না, কারণ সে নির্বাচিত সরকার না। তো এই স্টেটমেন্টটা কিন্তু এই দুইটা স্টেটমেন্টের সাথে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, যেটা আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক জায়গা থেকে একটা আনএক্সপেক্টেড ছিল। যারা এটি বলেছে যে নির্বাচন হলেই কেবলমাত্র স্থিতিশীলতা আসবে, বরঞ্চ এই সরকারকে স্থিতিশীল রেখে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে আসা যায় সেটি আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার ছিল একটা জায়গায়। তার মধ্যে দিয়ে ইউনূস সরকারের নানা ধরনের চরিত্র পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারে। আমরা যখন 5 আগস্টের পরে এসেছে তখন প্রথম 1 মাস বা 2 মাস যেটাকে বলে হানিমুন পিরিয়ড গিয়েছে, যত ভুলভ্রান্তি যাই হোক সবাই বলেছে যে না এটা শুরু হয়েছে। এরপরে আমরা সবাই মিলে গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শক্তি সমালোচনা করা শুরু করেছে যে না আইন শৃঙ্খলা এখানে সমস্যা হচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, কাঁচামরিচের দাম এত হচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে। যদিও আমরা জানি যে ওই সময়কার এর আগের বছরের কাঁচামরিচের দাম তার থেকেও বেশি ছিল, তারপরে মানুষের যেহেতু সীমার মধ্যে ছিল না, মানুষ সেটাকে সমালোচনা করেছে এবং মানুষ প্রকাশ্যে বলেছে যে না এটা তো আমরা চাই না, আমরা চাই যে আসলে খাদ্য আমাদের নাগালে আসুক। এরপরে আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে সবগুলো জায়গায় আস্তে 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 নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। দ্রব্যমূল্য মানে আমার মনে হচ্ছে আমার জন্মের পরে এই রমজানে বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য সবচেয়ে সহনশীল পর্যায়ে ছিল, যে বাজার মূল্যের যে মূল্যস্ফীতি তার প্রেক্ষিতে। তো সেই জায়গা থেকে সরকারের তো একটা অগ্রগতি আমরা দেখছি, কিন্তু আমাদের মনে হচ্ছে কি আমরা যদি সবকিছু সরকারের উপরে ছেড়ে দেই, যে
সরকার আসলে বিচারটা আসলে কতটুকু করছে, সংস্কার কতটুকু করছে। দেখেন বাংলাদেশে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে কিন্তু অনেকগুলো এন্টিটি এখানে এক্সিস্ট করে, এবং এই রাজনৈতিক প্রত্যেকটা জনগোষ্ঠী এই গণঅভ্যুত্থানের সুবিধাভোগী। আপনি দেখেন যে বাংলাদেশে এখন জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এনসিপির তো জন্মই হতো না যদি এই গণঅভ্যুত্থানটা না হতো, কিংবা তার এই অস্তিত্বই আসলে তৈরি হতো না। বিএনপির একবারে টপ লিডার থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা এখন টকশো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এক্সিস্টেন্সই তৈরি হয়েছে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। তার মানে আমরা যদি মনে করি এই 14 জন উপদেষ্টাই আসলে শুধুমাত্র বিচার করবে আর আমরা তাদেরকে প্রশ্ন করব যে বিচার কতটুকু আগিয়েছে, আমাদের কর্মসূচিটা কেন আসলে এই বিচার ভিত্তিক না? যে জুলাইয়ে যেই রক্ত আমাদের রাজনৈতিক এক্সিস্টেন্স ক্রিয়েট করলো, এই পুরো বাংলাদেশের স্পেস তৈরি করলো, সেই রক্তের দায় কি আসলে আমরা মেটাতে পারছি কিনা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে? ভাই বলেছেন যে এই সরকার তো আসলে 2 দিন পরে চলে যাবে। হ্যাঁ চলে যাবে, কিন্তু তারপরে সুবিধাভোগী কারা হবে? এখান থেকে কোনো রাজনৈতিক দলই তো ক্ষমতা গ্রহণ করবে। সেই যে আমি যে একটা আউটকাম পাবো, সেটার জন্য কি আসলে আমি যাদের মধ্য দিয়ে আমি আউটকামটা পাচ্ছি তার কি দায়মুক্তিটা আমি দিচ্ছি? আমরা মনে করছি যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিচারের যেই দাবিটা আমাদের কালেকটিভলি বিচার, হ্যাঁ গণহত্যার বিচারের দাবিটা কালেকটিভলি তোলা দরকার। আমরা খুব বেশি এখানে অসহায়ত্ব ফিল করছি যখনই আমরা বিচারের দাবি তুলতে গিয়েছি। বিচারের দাবির পক্ষে কি আমরা কোথাও কিছু দেখেছি আপনাদেরই বা বড় ধরনের কোনো কর্মসূচি? আমি সেটাই বলছি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, হ্যাঁ বিচারের দাবিতে যেমন আমরা নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী মিলে আমরা 6 দফা দিয়ে আমরা সবগুলো 30টি রাজনৈতিক দলের সাথে আমরা বসেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে সবাই মিলে আমরা অন্তত এই বিচারের দাবিতে, এবং বাংলাদেশে যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, দেখেন সবচেয়ে লজ্জার বিষয় কি, এটি প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য লজ্জা। সবাই চাচ্ছে, এটা তো চাচ্ছে। আমি যখন টকশোতে এসে বলছি আমি চাচ্ছি, কিন্তু আমার এটার জন্য আমি যখন নির্বাচনের জন্য দল হিসেবেও চাইছে, আমি যখন নির্বাচনের জন্য বলতেছি যে আসলে আমি এটাকে আদায় করে নিব, আমি কিন্তু বিচারটাকে আদায় করে নেব এটা বলতেছি না। 2 নম্বর হচ্ছে দেখেন বাংলাদেশে আমি এই জিনিসটা খুবই লজ্জার সহিত বলতে হয়, বাংলাদেশে 5 আগস্টে তো একটা সরকার পরিবর্তন হয় নাই। আপনাদের সংবিধানের সরকার পরিবর্তন তাহলে 5 বছর পর্যন্ত যাইতো। দেখেন এই গণঅভ্যুত্থানটা যে ঘটলো তার একটা লিগ্যাল ডকুমেন্ট নাই, আপনার একটা ডিক্লারেশন কিংবা একটা প্রোক্লামেশন নাই যে বাংলাদেশে 5 আগস্টে কি ঘটছে। আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি মুখে অনেক কিছু বলতেছি, আপনি অনেক কিছু বলতেছেন, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টিগুলো অন্তত 90 হঠাৎ সবার সাথে আলোচনা হলে এরপর দিল না। কেন দিল না? অগ্রগতি নাই। কেন নাই? কারণ রাজনৈতিক শক্তিগুলো এটা চাচ্ছে না, তারা এটাকে স্বীকার করতে চাচ্ছে না। দেখেন 90-এর গণঅভ্যুত্থানে অন্তত 3 দলের একটা রূপরেখা ছিল এবং তাদের একটা চুক্তিনামা ছিল। এইটা 90-এর থেকে অনেক বড় গণঅভ্যুত্থান, এখন 2000 জন শহীদ হয়েছে, সেইটার একটা লিগ্যাল ডকুমেন্ট পর্যন্ত আমরা রাজনৈতিক দলগুলো একমত হতে পারি নাই। আমার কথা হচ্ছে আপনি এনসিপি কিংবা জামাত কিংবা বিএনপি কারো মানে বিএনপির দরকার নেই এনসিপির ডিক্লারেশন একমত হওয়ার, আপনি নিজে একটা ডিক্লারেশন দেন না যে 5 আগস্টে এটা হয়েছে, আমরা আমাদের দলীয় পার্সপেক্টিভে এটা মনে করি। সেই জিনিসটা পর্যন্ত আমরা 31 ডিসেম্বর এটা চেষ্টা করেছি, তারপরে সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে সবাই মিলে একসাথে এটা করবে, কিন্তু আমরা দেখেছি এই দলগুলোর মধ্যে এখন পর্যন্ত একটা খসড়া পর্যন্ত তারা প্রকাশ করে নাই যে আসলে এইটা আমরা মনে করি 5 আগস্টে ঘটছিল। হ্যাঁ, যদি একটা লাইনও ঘটে থাকে যে না 5 আগস্টে রেজিম চেঞ্জ হয়েছিল, এতটুকু কথা বলুক, কিন্তু আমাদের অফিসিয়ালি স্বীকৃতিটা পর্যন্ত আমরা জুলাইয়ের এখন পর্যন্ত আদায় করতে পারিনি। কিন্তু আমরা এখন নির্বাচন নিয়ে কথা বলছি, আমরা আসন ভিত্তিক ভোট নিয়ে কথা বলছি, এটা আসলে শহীদদের প্রতি একটা লজ্জা। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি এবং হাসান জাফর তুহিন, আপনাদের 3 জনকে স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আসছি। দর্শক, এই ছিল আজকের আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।